বাজেট পেশের ঠিক আগে এনার্জি শক হিসেবে পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম যেভাবে বাড়ানো হয়েছে তাতে 7% মূল্যস্ফীতির স্বপ্নটি স্রেফ তাত্ত্বিক রূপকথায় পরিণত হয়েছে। ডিজেলের দাম বাড়লে ট্রাকের ভাড়া বাড়ে, আর ট্রাকের ভাড়া বাড়লে সবজির দাম বাড়ে। এই সাধারণ সমীকরণটি অর্থমন্ত্রীর সুচারু পরিসংখ্যানে কেন জানি অবহেলিত থেকে গেছে। চাল, ডাল, ওষুধের শুল্ক কমানোর ঘোষণাটি লৌকিক দৃষ্টিতে সান্ত্বনাদায়ক মনে হলেও পরিবহন ও সেচ খরচের উচ্চ মূল্য সেই সুবিধাটুকু কর্পূরের মতো উড়িয়ে দেবে। জুন মাসের তপ্ত দুপুর, সংসদ ভবনের ভেতরে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে যখন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 9,38,000 কোটি টাকার এক বিশাল বাজেটের দলিলে দেশের উজ্জ্বল ভবিষ্যতের আলপনা আঁকছিলেন, ঠিক তখনই বাইরের রাজধানীর এক ঘিঞ্জি বাজারে মধ্যবয়সী রফিক সাহেব নিজের মানিব্যাগটা উল্টে পাল্টে দেখছিলেন। চাল আর তেলের বাড়তি দামের ফর্দটা মেলাতে গিয়ে তার কপালে চিন্তার ভাঁজ আরো গভীর হচ্ছে। দীর্ঘ 2 দশকের রাজনৈতিক মরুভূমি পাড়ি দিয়ে বিএনপি সরকারের এই প্রথম পূর্ণাঙ্গ বাজেট এক অদ্ভুত বৈপরীত্যের গল্প বলছে। একদিকে উন্নয়নের রাজকীয় নীল নকশা, অন্যদিকে সাধারণ মানুষের প্লেটে টান পড়া এক রূঢ় বাস্তবতা। 2026-27 অর্থ বছরের এই বাজেট যেন এক রূপকথার বই, যার প্রতিটি পাতায় পাতায় মলাটবদ্ধ হয়েছে গাল ভরা স্বপ্ন, আর ভেতরে চাপা পড়ে আছে মধ্যবিত্তের দীর্ঘশ্বাস। গণতান্ত্রিক, মানবিক এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা শিরোনামটি শুনতে যতটা শ্রুতিমধুর, এর ভেতরের অঙ্কগুলো ততটাই গোলমেলে। অর্থমন্ত্রী জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরেছেন 6.5% এবং মূল্যস্ফীতি 7% নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন। অথচ জানালার ওপাশে তাকালে দেখা যায় এক ভিন্ন বাংলাদেশ, যেখানে প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি 4.14% খুঁড়িয়ে চলছে এবং মূল্যস্ফীতি 9.5%-এর রাহুগ্রাসীবন্দী। শ্রমবাজারে প্রতিদিন যুক্ত হওয়া হাজার হাজার কর্মহীন যুবকের কাছে ক্রিয়েটিভ ইকোনমি বা স্টার্ট আপ তহবিল শব্দগুলো কেবল অভিজাত কিছু শব্দবন্ধ, যার কোনো বাস্তব প্রতিফলন নেই। সরকার 6,04,000 কোটি টাকা রাজস্ব আদায়ের এক হিমালয় সম লক্ষ্যমাত্রা ঠিক করেছে। গত অর্থ বছরের চেয়ে 20% বেশি রাজস্ব আদায়ের এই চাপ শেষ পর্যন্ত কার উপর গিয়ে পড়বে? উত্তরটা স্পষ্ট, সেই সাধারণ করদাতা আর ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর। এই বিশাল লক্ষ্যমাত্রা আড়ালে লুকিয়ে আছে 2,43,000 কোটি টাকার এক ঘাটতি বাজেট, যা মোট বাজেটের প্রায় 26%। এই ঘাটতি মেটানোর জন্য সরকার যখন দেশীয় ব্যাংক খাত থেকে 1,12,000 কোটি টাকা ঋণের পরিকল্পনা করে, তখন মুদ্রাস্ফীতির পারদ আরও চড়ার আশঙ্কা করাটা কোনো অমূলক কল্পনা নয়। বাজেটের অন্যতম নিষ্ঠুর দিক হলো ভ্যাটের জাল বিস্তার। বার্ষিক ভ্যাট রেজিস্ট্রেশনের সীমা 30 লাখ থেকে কমিয়ে 20 লাখ টাকায় নামিয়ে আনা হয়েছে। এর সহজ অর্থ হলো, যিনি দিনে মাত্র 5,500 টাকা বিক্রি করেন, সেই অতি ক্ষুদ্র দোকানিকেও এখন লাল ফিতার দৌরাত্ম্য আর ভ্যাটের হিসাব নিয়ে লড়তে হবে। যখন বড় বড় ঋণ খেলাপিরা বহাল তবিয়তে বিদেশের মাটিতে প্রমোদ ভ্রমণ করছেন, তখন দেশের তৃণমূলের ক্ষুদ্র উদ্যোক্তাদের উপর এই বাড়তি করের বোঝা যেন তাদের সৃজনশীলতাকে অঙ্কুরেই বিনষ্ট করে দেয়। বেসরকারি খাতে বিনিয়োগের জন্য যখন ঋণ প্রয়োজন, তখন সরকার নিজেই ব্যাংকের টাকা তুলে নিলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প এসএমই খাত হয়ে পড়বে রক্তশূন্য। বাজেট পেশের ঠিক আগে এনার্জি শক হিসেবে পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম যেভাবে বাড়ানো হয়েছে তাতে 7% মূল্যস্ফীতির স্বপ্নটি স্রেফ তাত্ত্বিক রূপকথায় পরিণত হয়েছে। ডিজেলের দাম বাড়লে ট্রাকের ভাড়া বাড়ে, আর ট্রাকের ভাড়া বাড়লে সবজির দাম বাড়ে। এই সাধারণ সমীকরণটি অর্থমন্ত্রীর সুচারু পরিসংখ্যানে কেন জানি অবহেলিত থেকে গেছে। চাল, ডাল, ওষুধের শুল্ক কমানোর ঘোষণাটি লৌকিক দৃষ্টিতে সান্ত্বনাদায়ক মনে হলেও পরিবহন ও সেচ খরচের উচ্চ মূল্য সেই সুবিধাটুকু কর্পূরের মতো উড়িয়ে দেবে। বাজেটের সবচেয়ে অমানবিক দিকটি সম্ভবত মধ্যবিত্ত এবং বয়স্কদের শেষ সম্বল সঞ্চয়পত্রের উপর কুঠারাঘাত। 2026-27 অর্থ বছরে সরকার সঞ্চয়পত্র থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা কমিয়ে 8,500 কোটি টাকায় নামিয়ে এনেছে। আইএমএফের সংস্কারের দোহাই দিয়ে মুনাফার হার কমানো এবং করের বোঝা বাড়ানো হয়েছে। একটু ভেবে দেখুন তো, সেই অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কিংবা সেই বিধবা নারীর কথা, যার একমাত্র আয়ের উৎস এই সঞ্চয়পত্রের মাসিক মুনাফা। শেয়ার বাজার যেখানে এখনো এক অবিশ্বাসের নাম, সেখানে বিকল্প নিরাপদ বিনিয়োগের পথ না রেখে সঞ্চয়পত্রকে নিরুৎসাহিত করার মানে হলো লক্ষ লক্ষ পরিবারকে অনিশ্চয়তার খাদে ঠেলে দেয়া।
মধ্যবিত্ত সমাজ এখন তাদের জমানো পুঁজি ভেঙে খেতে বাধ্য হচ্ছে। এটি কেবল অর্থনৈতিক সংকট নয়, এটি একটি সামাজিক বিপর্যয় বটে। বাজেটে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির কথা বলা হয়েছে, কিন্তু বাংলাদেশের মোট কর্মসংস্থানের ৯৫% হচ্ছেন বেসরকারি এবং অনানুষ্ঠানিক খাতে। মুষ্টিমেয় ৫% মানুষের আয় বাড়লে বাজারের সিন্ডিকেটগুলো সুযোগ বুঝে দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়, যার মাসুল দিতে হয় বাকি ৯৫% মানুষকে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে ১,৪৪,০০০ কোটি টাকার বরাদ্দ এবং ফ্যামিলি কার্ডের মাধ্যমে ৪১ লাখ নারীকে নগদ অর্থ প্রদানের উদ্যোগটি ইতিবাচক। কিন্তু প্রশ্ন হলো, বাজারে ১ লিটার তেল আর ১ কেজি চালের দাম যে হারে বাড়ছে, তাতে ২,৫০০ টাকার নামমাত্র সাহায্য কি আদৌ প্রান্তিক মুখের হাসি ফোটাতে পারবে? ২০২৬-২৭ অর্থ বছরের এই প্রস্তাবিত বাজেটটি যেন এক ঝকঝকে মোড়কে মোড়ানো তিতকুটে ঔষধ। এতে কাঠামোগত বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টির চেয়ে ঘাটতি মেটানোর জন্য সাধারণ মানুষের পকেট কাটার কৌশলই বেশি দৃশ্যমান। মধ্যবিত্ত সমাজ, যারা একটি দেশের অর্থনীতির মেরুদণ্ড, তারা আজ সবচেয়ে বেশি অবহেলিত। সরকারের উচিত ছিল সঞ্চয়পত্রের মুনাফা সহনীয় রাখা, ক্ষুদ্র ব্যবসায়ীদের ভ্যাটের আওতামুক্ত রাখা এবং জ্বালানির দাম কমিয়ে উৎপাদন খরচ কমানো। স্বপ্ন আর বাস্তবতার এই বিশাল ব্যবধান না ঘুচলে এই বাজেট কেবল একটি কাগজে দলিল হয়ে থাকবে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বা নতুন বাংলাদেশের মানুষ যে মানবিক অর্থনীতির স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্নের সাথে এই বাজেটের রুক্ষ বাস্তবতার মিল খুঁজে পাওয়া আজ দুষ্কর। রফিক সাহেবের মতো লাখো মানুষের দীর্ঘশ্বাস যদি বাজেটের পাতায় জায়গা না পায়, তবে সেই অর্থনৈতিক প্রবৃদ্ধি কেবল কোটি কয়েক মানুষের ড্রয়িং রুমেই সীমাবদ্ধ থাকবে। সময়ের অন্য পার্ট দেখুন। থাকুন ঢাকা পেপারসের সাথে।